আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডিজিনিয়াস একাডেমি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের 4.1 বীজগণিত পরিচিতি নিয়ে। তো তোমরা বলতে পারো যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের বীজগণিতের হাতে কড়ি। আমাদের চ্যানেলে এর আগে 2টা ভিডিও পাবলিশ করা হয়েছে তোমাদের গণিত বইয়ের 3.2 এবং 3.3 নিয়ে। সেখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি বীজগণিতিক বিভিন্ন রাশি এবং পদ নিয়ে, বীজগাণিতিক যে চিহ্নগুলা নিয়ে, যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন নিয়ে যে কনফিউশন, ওইটা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা প্রথমে ওই 2টা ক্লাস দেখে এরপরে এই ক্লাসটা কন্টিনিউ করবা, যাতে ধারাবাহিকতাটা বজায় থাকে এবং এই জিনিসগুলো বুঝতে তোমাদের আরো বেশি সহজ হয়। তোমাদের বীজগণিতের যোগ এবং বিয়োগ এই জিনিসগুলো হচ্ছে তোমাদের গণিত বইয়ে সম্ভবত 4.3-এ। তো তোমরা যখন সেই জিনিসগুলো করবা, তোমাদের আগের জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, 3.1, 3.2, 3.3, 4.1, এই জিনিসগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে গণিতের প্রাণ যেটা যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ না পারলে তুমি গুণভাগ পারবে না। তো ওই যে যোগ এবং বিয়োগ বোঝার জন্য যে কাঁচামালগুলা দরকার, সেগুলো হচ্ছে এই ক্লাস এবং পূর্বের ক্লাসগুলো থেকে তোমরা সংগ্রহ করতে পারবা। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। তো এই যে বীজগণিত রাশিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়ে কি বুঝতেছো এটাই জিজ্ঞেস করছে। তোমরা এখানে দেখো একটা সংখ্যা দেখতে পাচ্ছ এবং একটা অক্ষর দেখতে পাচ্ছ। আমরা বীজগণিতে হচ্ছে 1 থেকে আনলিমিটেড একদম লাস্ট পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তুমি যে কোনো সংখ্যা ইউজ করতে পারবে, সংখ্যা ইউজ হয়। এবং এ থেকে জেড পর্যন্ত যেই অ্যালফাবেট গুলো আছে আমাদের ইংরেজিতে, অ্যালফাবেট গুলা ইউজ হয়। যে অ্যালফাবেট গুলা, অক্ষরগুলো ইউজ হয়, এগুলাকে আমরা বলি হচ্ছে চলক। এবং চলকের পাশে যে সংখ্যাগুলো থাকে এগুলাকে বলা হচ্ছে সহগ। তো তোমরা সংখ্যা বা অক্ষরের উপরে আরো কিছু ছোট ছোট সংখ্যা দেখবা, উপরে দেখবা এরকম 4, 5, 2, 3 এরকম থাকে। এগুলাকে বলা হচ্ছে সূচক অথবা পাওয়ার। এগুলো নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীতে। তো প্রথমে এগুলোর নামগুলো একটু জানাই দিলাম তোমাদের। নামগুলো যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে দু একবার দেখবা। এরপরেও যদি কষ্ট হয় তাহলে চিন্তা করার কিছু নাই, আমরা সামনে অনেক অনেক অঙ্ক করব, তখন দেখতে দেখতে জিনিসগুলো তোমাদের কাছে পরিচিত হয়ে উঠবে। এখন দেখো তো এই জিনিসগুলা দিয়ে কি বোঝাই, যেটা জিজ্ঞেস করছে আমরা এই জিনিসটা দিয়ে কি বুঝতেছি। আমাদের আসলে জানা দরকার যে আমরা চোখের সামনে যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা আসলে কি বোঝাই, না হলে আমাদের অঙ্ক করতে তো কষ্ট হয়ে যাবে। তো দেখো, বীজগণিতে কোনো চিহ্ন ছাড়া, মাঝখানে কোনো চিহ্ন ছাড়া পাশাপাশি বসে এরকম জিনিসগুলো আমরা গুণ হিসাবে আছে ধরে নেই। অর্থাৎ গুণ বুঝাইলে তাহলে কোনো চিহ্ন ছাড়া একটার সাথে একটা পাশাপাশি সংখ্যাগুলা বা অক্ষরগুলা বসে। তো এখানে দেখো মাঝখানে কি কোনো চিহ্ন আছে? নাই। তাহলে 9 এর সাথে, অর্থাৎ 9 এর সাথে x কি অবস্থা আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে। আমি এডিশনাল আরো কিছু জিনিস দেখাই যেটা তোমাদের এই জিনিস কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিবে। দেখো তো 9x, এখানে 9 এবং x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে? 9 প্লাস x, এখানে দেখো তো 9 এবং x কি অবস্থায় আছে? 9 এবং x দেখাই যাচ্ছে যোগ অবস্থায় আছে। 9 মাইনাস x, এখানে দেখো 9 এবং x কি অবস্থায় আছে? 9 এবং x বিয়োগ অবস্থায় আছে। 9/x, 9/x, অর্থাৎ 9 উপরে x নিচে, এখানে কি অবস্থায় আছে? এখানে 9 এবং x ভাগ অবস্থায় আছে। তোমরা পাশাপাশি জিনিসগুলো দেখে একদম খুব সহজে কম্পেয়ার করতে পারতেছো যে যোগ থাকলে কিরকম দেখাবে, বিয়োগ থাকলে কিরকম দেখাবে, গুণ থাকলেই বা কিরকম দেখাবে এবং ভাগ থাকলেই বা কিরকম দেখাবে। তো আশা করি যে তোমরা বীজগণিতিক পদগুলা দেখার সাথে সাথেই তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে জিনিসগুলা কি যোগ অবস্থায় আছে নাকি বিয়োগ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে নাকি ভাগ অবস্থায় আছে। তো চলো আমরা পরের স্লাইডে কন্টিনিউ করি। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 5 এবং x কোনো চিহ্ন ছাড়া একসাথে পাশাপাশি অবস্থান করতেছে, তাইলে x এবং 5 হচ্ছে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এবং 5x এর সাথে 5x মানে হচ্ছে বেসিক্যালি কি বোঝায়? x এর কয় গুণ? 2x মানে হচ্ছে x এর কয় গুণ ভাইয়া? 2 গুণ। 3x মানে হচ্ছে x এর কয় গুণ? x এর 3 গুণ। 4x মানে x এর সাথে কত গুণ? x এর 4 গুণ। তো এইভাবে করে 5x মানে কি বোঝায়? x এর 5 গুণ। তাহলে আমরা জিনিসটাকে লিখবো কি? x এর 5 গুণের সাথে, x এর 5 গুণের সাথে 3টা কি অবস্থায় আছে? 3টা যোগ অবস্থায় আছে।
তাহলে x এর 5 গুণের সাথে 3 যোগ। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। আমরা পরের স্লাইডে যাই। এইখানে দেখো 3 এবং a কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। 4 এবং b কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? 3a কে a এর 3 গুণ এবং 4b কে আমরা কি বলবো? b এর 4 গুণ। তাহলে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। আমরা এটাই লিখবো। আশা করি যে বুঝতে পারছো। এরপরে স্লাইড। এখানে দেখো 3 আর a গুণ অবস্থায় আছে, ওটার সাথে আবার b গুণ অবস্থায় আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ অবস্থায় আছে। এরপর আবার 4 এবং c গুণ অবস্থায় আছে, তাহলে ওইটার সাথে আবার 3a গুণ b আর 3 এর সাথে b গুণ অবস্থা আছে, যে গুণফলটা পাবা ওইটার সাথে আবার c এর 4 গুণ গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো, তোমার নিজের ভাষায় দিয়ে লিখো, কোনো সমস্যা নাই, তবে কনসেপ্টটা বোঝাটা হচ্ছে মেইন। তাহলে a এর 5 নম্বর স্লাইড। এখানে দেখো 4 এবং x গুণ অবস্থায় আছে, 5 এবং y গুণ অবস্থায় আছে, অর্থাৎ x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ অবস্থায় আছে। মাঝখানে যোগ চিহ্ন আছে, মানে হচ্ছে এই যে 4x এর সাথে 5y গুণ অবস্থায় আছে, তাহলে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ অবস্থা। ফোর এক্স এর সাথে 5y যোগ অবস্থায় আছে এবং যোগফল যেটা পাবো এটার সাথে 2টা ভাগ অবস্থায় আছে। এরপরে হচ্ছে x এর 7 গুণ, এই যে 7x মানে হচ্ছে x এর 7 গুণ, আর 3y মানে হচ্ছে y এর 3 গুণ। তাইলে x এর 7 গুণের সাথে এরপরে 7 নম্বর যে স্লাইড, এখানে দেখো x এবং 3 কি অবস্থায় আছে? আমরা শুরুতে দেখছিলাম উপরে নিচে থাকা মানে হচ্ছে ভগ্নাংশ আকারে থাকা, মানে হচ্ছে ভাগ অবস্থায় থাকা। x এবং 3 ভাগ অবস্থায় আছে, y এবং 2 ভাগ অবস্থায় আছে এবং z এবং 5 ভাগ অবস্থায় আছে। এখানে আবার ভাগফলগুলো কি অবস্থায় আছে দেখো তো। x এবং 3 এর ভাগফল y এবং 2 এর ভাগফলের সাথে যোগ অবস্থায় আছে এবং উক্ত যোগফলের সাথে z এবং 5 এর যে ভাগফল এটা বিয়োগ অবস্থায় আছে। একটু করে লিখে দেখাই। দেখো x এবং 3 এর ভাগফল এবং y এবং 2 এর ভাগফল এই দুইটা যোগ অবস্থায় আছে, যে যোগফলটা পাবা ওটার সাথে z এবং 5 এর ভাগফলটা বিয়োগ অবস্থায় আছে। এটা দেখে আমরা কি বুঝতেছি? এটা দেখে আমরা খুব সহজ, 2 এবং x গুণ অবস্থায় আছে, 5 এবং y গুণ অবস্থায় আছে, 7 এবং z গুণ অবস্থায় আছে। আবার 2x এটার সাথে হচ্ছে 5y বিয়োগ অবস্থায় আছে, এটা বিয়োগ করে যে বিয়োগফলটা পাবা ওটার সাথে হচ্ছে 7z যোগ অবস্থায় আছে। তাহলে জিনিসটা লিখলে কিরকম হবে? আশা করি বুঝতে পারছো। 9 নাম্বার, এখানে দেখো x y এবং z এই তিনটে কি অবস্থায় আছে ভাইয়া? এই তিনটা হচ্ছে যোগ অবস্থায় আছে এবং শুরুতে দেখো 2 এবং 3 কি অবস্থায় আছে? 2 এবং 3 হচ্ছে ভাগ অবস্থায় আছে। তাহলে 2 এবং 3 এর যে ভাগফলটা এইটা x y এবং z এর যোগফলের সাথে কি অবস্থায় আছে? কিছু নাই, ব্র্যাকেট দিয়ে লাগানো অবস্থায় আছে, মানে পাশাপাশি অবস্থান করতেছে, মানে গুণ অবস্থায় আছে। তাহলে জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? তো এটাই মেবি লাস্ট। এখানে আমরা এ আর সি গুণ অবস্থায় দেখতেছি, বি এবং এক্স গুণ অবস্থায় দেখতেছি,
আবার এ এবং সি এর গুণফলটা বি এবং এক্স এর সাথে বিয়োগ অবস্থায় আছে, যে বিয়োগফলটা আসবে ওটার সাথে আবার 7 ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা লিখি এরপরে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে আমরা এতক্ষণের অভিজ্ঞতা থেকে এইটুক তো জানি যে এক্স এর 4 গুণ মানে হচ্ছে 4x এবং ওয়াই এর 5 গুণ মানে হচ্ছে 5y। এই দুইটা কি অবস্থায় আছে বলছে ভাইয়া? যোগ অবস্থায়। তাহলে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। এখানে দেখো এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে এটার দ্বিগুণ মানে হচ্ছে 2a, এটা থেকে কত বিয়োগ বলছে? বি বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে বি লিখে দাও, বি বিয়োগ করা শেষ। একদম সিম্পল। তো এখানে দেখো একটা সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার 2 গুণ বিয়োগ করো। তাহলে আমরা মনে করব যে একটা সংখ্যা যেটা বলছে এটা তোমরা এও ধরতে পারো আবার এক্সও ধরতে পারো, এম পি কিউ তোমার যা ইচ্ছা তাই ধরতে পারো। মনে করি আমরা সংখ্যাটি সমান ধরবো এক্স, ঠিক আছে? তোমাদের যদি বেশি ধরতে ইচ্ছা করো তাহলে এ ধরো অথবা এম ধরো। তাহলে আমরা এক্স ধরলাম, অপর সংখ্যা ওয়াই। তাহলে দেখো তো একটা সংখ্যার 3 গুণ, একটা সংখ্যার 3 গুণ মানে হচ্ছে 3x, অপর একটি সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে, অপর একটা সংখ্যা যেহেতু আমরা ওয়াই ধরছি এটা দ্বিগুণ মানে হচ্ছে 2y। কি অবস্থায় আছে বলছে? যোগ। তাহলে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। এরপর একটি সংখ্যার 4 গুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ, আমরা একটা সংখ্যা যেটা x ধরবা আর অপর একটা সংখ্যা এটা y ধরবা। তাহলে একটা সংখ্যার 4 গুণ মানে হচ্ছে x এর 4 গুণ 4x থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, অপর একটা সংখ্যা এটা হচ্ছে y, y এর 3 গুণ মানে হচ্ছে 3y, 4x এর থেকে 3y বিয়োগ করতে বলছে, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও। সোজা না? 5 নাম্বার দেখো তো, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। কি করতে বলছে আরেকবার পড়ি, a থেকে b এর বিয়োগফলকে, তাহলে a থেকে b এর বিয়োগফলকে, a থেকে b এর বিয়োগফল হচ্ছে এইটা, এটাকে কি করতে বলছে? a ও b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে দেখো তো a ও b এর যোগফল কত আসবে? a প্লাস b। তাহলে বিয়োগফল হচ্ছে a মাইনাস b আর যোগফল হচ্ছে a প্লাস b। কি করতে বলছে ভাইয়া? বিয়োগফলকে যোগফল দিয়ে ভাগ করতে বলছে না? তাহলে দেখো তো এটাকে ভাগ মানে কি নিচে হবে, ভগ্নাংশ অবস্থায় এভাবে করে ভাগ চিহ্ন দিয়েও লেখা যায়। আমরা যেহেতু বড় হয়ে গেছি ভাগ চিহ্ন ইউজ করে লিখে হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চারা, আমরা যদি এখন বড় হয়েছি আমরা এইভাবে ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে দেখো তো উপরে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে a ও b এর বিয়োগফল এবং নিচে হচ্ছে a ও b এর যোগফল। a ও b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো x কে y দ্বারা ভাগ করে যে ভাগফলের সাথে 5 যোগ, অর্থাৎ x কে y দ্বারা ভাগ করতে বলছে, তাহলে x কে y দ্বারা ভাগ করে দিলাম, এটার সাথে আবার 5 যোগ করতে বলছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে প্লাস লিখে দাও। ভাই পাটিগণিতের চেয়ে সোজা, তোমরা ক্লাস 5 এ যে পাটিগণিত করতা ওইগুলোর চেয়েও সহজ। এখানে দেখো 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করো। তাহলে 2 কে কত দ্বারা ভাগ করতে বলছে? তাহলে 2 কে x দ্বারা ভাগ করতে বলছে, 2 কে x দ্বারা ভাগ করে দাও। 5 কে y দ্বারা ভাগ করতে বলছে, 5 কে y দ্বারা ভাগ করে দাও। এবং 3 কে z দ্বারা ভাগ করতে বলছে, 3 কে z দ্বারা ভাগ করে দাও। ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলছে, তাহলে প্রাপ্ত যে ভাগফলগুলো পাইছে এগুলাই, তো এগুলাকে যোগ করে দিতে বলছে, যোগ করে দাও। এই তো শেষ। একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, একে বি দ্বারা ভাগ করো, এই যে করো, একে বি দ্বারা ভাগ করলাম, এর সাথে 3 যোগ প্লাস 3। ওকে, এরপর দেখো পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। পি কে কিউ দ্বারা গুণ করা মানে কি ভাইয়া? পি এর সাথে কিউ এভাবে পাশাপাশি বসাই দেওয়া, পি এবং কিউ কে গুণ করে দিলাম, গুণফলের সাথে আর যোগ করতে বলছে, যেহেতু যোগ করতে বলছে যোগ চিহ্ন দিয়ে লিখব। আই হোপ তোমরা বুঝতে পারছো।
এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের থেকে 7 বিয়োগ। তাহলে দেখো তো এক্স কে ওয়াই দ্বারা গুণ করতে বলছে, এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে এরকম পাশাপাশি বসবে এক্স ওয়াই, এটা গুণফলের থেকে 7 বিয়োগ, তাহলে বিয়োগ 7। এবার 2 নম্বরে যে আমরা 1 নম্বর আর 2 নম্বরে যে পদ পরিচিতি এগুলা দেখলাম, এগুলো শেষ। এখন দেখো রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। আমাদের পদ এবং রাশিগুলো একটু চিনতে হবে। তোমরা বীজগণিতে যখন যোগ করবা বিয়োগ করবা তখন দেখবা যে শুরু হয়েছে এবং পুরা এত লম্বা একটা জিনিস এটা থাকবে। এটা থাকার পর মানে কমা যতটুকু পর্যন্ত, এটা যতক্ষণ পর্যন্ত শুরু হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই, শেষ হয়েছে কেমনে বুঝবা, শেষে হওয়ার পরে একটা কমা থাকবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই পাশাপাশি যদি থাকে তাহলে কমা দিয়ে দিয়ে লেখা হয় এগুলা। তো যতক্ষণ পর্যন্ত কমা আসে নাই ততক্ষণ পর্যন্ত যেই পুরা জিনিসটা 2টা 3টা 4টা 5টা পদ থাকুক এগুলাকে একসাথে পুরাটাকে বলবো হচ্ছে রাশি। তাহলে পুরা জিনিসটাকে যদি রাশি বলে তাহলে পদ কি, তাহলে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাশি, একটা হচ্ছে পদ। তাহলে রাশি জিনিসটা কি, তোমাকে যেই জিনিসটা দিবে বীজগণিতের এই যে সংখ্যা এবং অক্ষরের যে মিশ্রণটা, চিহ্ন সংখ্যা এবং অক্ষরের মিশ্রণ যেই জিনিসটা দিয়ে পুরাটা, এটা পুরাটা হচ্ছে রাশি। তাহলে রাশিতে পদ কি, পদ হচ্ছে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দিয়ে যে জিনিসগুলো সংযুক্ত থাকে এগুলো হচ্ছে পদ। যোগ ও বিয়োগ চিহ্ন দিয়ে যেগুলো সংযুক্ত থাকে, যে জিনিসগুলো সংযুক্ত থাকে এগুলো হচ্ছে পদ। যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত। তাহলে জিনিসটা কি ভাইয়া, দেখো মনে করো যে তোমাকে এরকম একটা জিনিস দিতে 5x প্লাস 3yz মাইনাস হচ্ছে 4a। এখানে দেখো এই যে পুরা জিনিসটা এটা হচ্ছে একটা রাশি, বীজগণিতীয় রাশি। তাহলে এখানে পদ কি, দেখো তো 5 এবং x কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, কিন্তু 5x এর সাথে 3yz এটা আবার কি অবস্থা আছে, যোগ। তাহলে এই যে দেখো আমরা পদ বলছে কি, যেগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত থাকবে এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা পদ। তাহলে দেখো তো এটা একটা পদ, মাঝখানে যোগ চিহ্ন দিয়া এটা সংযুক্ত আছে, এটা একটা পদ, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এটা সংযুক্ত আছে, তাহলে এটা একটা পদ। তাহলে দেখো তো এটা একটা পদ, এটাও একটা পদ এবং এটাও একটা পদ। তাহলে আমরা বললাম কি, যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দেওয়া যেসব সংযুক্ত থাকে এগুলো হচ্ছে পদ। তাহলে কথা আসতে পারে যে এইখানে তো এগুলা গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এগুলো পদ না, না, গুণ এবং ভাগ অবস্থায় থাকলে এগুলো আলাদা আলাদা পদ হিসাব করা হয় না। শুধুমাত্র যোগ এবং বিয়োগ দেওয়া যেই চিহ্নগুলা পদগুলো আটকানো থাকে, অর্থাৎ যোগ এবং বিয়োগ দেওয়া যেই বীজগণিতীয় জিনিসপত্রগুলো থাকে, তোমাদের সংখ্যা এবং অক্ষরের মিশ্রণগুলো থাকে, ওইগুলাকে বলে হচ্ছে এক একটা পদ। তাহলে একটা পদ কত বড় হইতে পারে, মনে করো যে এরকম আছে 2 a b c d, এরপরে ধরো m প্লাস হচ্ছে 3p q r x z। তাহলে এখানে এটা পুরাটা হচ্ছে একটা কি, রাশি। তাহলে এই যে এইটুক পর্যন্ত হচ্ছে এটা একটা পদ, দেখো তো এটুক এটুক হচ্ছে একটা পদ আর এটুক হচ্ছে একটা পদ। তাহলে বীজগণিতে হচ্ছে অনেকগুলো পদ থাকতে পারে, আবার একটা পদও থাকতে পারে। যেমন শুধুমাত্র 5x, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শুধুমাত্র একটা পদ, ঠিক আছে। যদি এরকম থাকে 5x প্লাস 3y, তাহলে এটা কয়টা পদ ভাইয়া, এখানে একটা পদ আর একটা পদ, তাহলে এখানে কয়টা পদ, দুইটা পদ। তাহলে যদি একটা মাত্র পদ থাকে তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে একপদী রাশি, দুইটা পদ থাকলে ওটাকে বলবো দ্বিপদী রাশি, আর যদি তিনটা পদ থাকে এরকম তাহলে এটাকে বলবো আমরা ত্রিপদী রাশি। এরপরেও যদি পদ থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বহুপদী রাশি। 4টা 5টা 6টা যা পদ থাকে থাক, এরপরে আর পদগুলো গণার দরকার নেই, এগুলোকে আমরা একসাথে বলবো বহুপদী রাশি। তাহলে আমাদের 3 নম্বরে যে অঙ্কটা ছিল এটা একটু করে দেখো তো। এখানে বলছে রাশিতে পদ পদ আছে, কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। দেখো তো এখানে কয়টা পদ আছে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখো এখানে এই যে 2x এটা হচ্ছে একটা পদ, যেহেতু এরপরে যোগ চিহ্ন আছে, তাহলে এই যে এটা পুরাটা একটা পদ। ভাই 3y এবং 4x কি আলাদা আলাদা পদ, না, আলাদা আলাদা পদ না, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে এটা আলাদা আলাদা পদ হিসাব করা হয় না। তাহলে এরপরে দেখো বিয়োগ চিহ্ন দিয়ে এই জিনিসটা আটকানো আছে, এটা আলাদা একটা পদ। মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে 5x আর 8y কি আলাদা পদ,
না, গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন দিয়ে যদি আটকানো থাকে এগুলো হচ্ছে আলাদা আলাদা পদ হিসাব করা হয় না। শুধুমাত্র যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে যেই জিনিসগুলো আটকানো থাকে ওইগুলোকে আলাদা আলাদা পদ হিসাব করা হয়। তাহলে রাশিকে যদি তোমরা একটা শিকলের মতো হচ্ছে চেইনের মতো করে যদি কল্পনা করো, তাহলে পদগুলা হচ্ছে ওই যে শিকল বা চেইনের মধ্যে যে কড়াগুলা থাকে, এক একটা চেইনের যে এক একটা পিস থাকে, ওই পিসগুলা হচ্ছে এক একটা পদ, এবং অনেকগুলা পিস একসাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে এটা হচ্ছে রাশি। আশা করি তোমাদের পদ এবং রাশির ধারণা ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমরা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ডাউট সলভিং ক্লাস আনবো ইনশাল্লাহ। তো এইখানে দেখো রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে রাশির পদ সংখ্যা কয়টা ভাইয়া? এখানে রাশির পদ সংখ্যা হচ্ছে একটি। যেহেতু 7 এর সাথে এক্স এবং ওয়াই এগুলো গুণ অবস্থায় আছে, তাইলে এটা পুরো জিনিসটা হচ্ছে একটা মাত্র পদ। এখানে দেখো তো কয়টা পদ? এখানে দেখো হচ্ছে দুইটা পদ, 2 এবং এ গুণ অবস্থায় আছে, তাইলে এটা টোটাল একটা পদ, এবং এটা যোগ অবস্থা আছে, বিটা যোগ অবস্থা আছে, তাহলে এটা 2 এ একটা পদ, বি একটা পদ, তাইলে এখানে পদ সংখ্যা কয়টি? এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি। জিনিসগুলা সোজা না? সঠিক গাইডলাইন পেলে ভাইয়া সব জিনিসই সোজা। এখানে পদ সংখ্যা দেখো তো কয়টা? এখানে হচ্ছে এক্স, এটা একটা পদ, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়া 3y লিখছে, তাহলে এটা একটা পদ, এটা আর একটা পদ। তাহলে এখানে টোটাল কয়টা পদ? তিনটা পদ। তিনটা পদগুলো কি কি? একটা হচ্ছে এক্স, আরটা হচ্ছে এই যে এক্স, আরটা হচ্ছে 3y, আরটা হচ্ছে 5z। এগুলো হচ্ছে আলাদা আলাদা পদ। এটা একটা পদ, এটা একটা পদ, এবং এটা লাস্টের 5z, এটা একটা পদ। এইখানে দেখো তো পদ সংখ্যা নির্ণয় করো। এখানে পদ সংখ্যা দেখো তো কি কি? এখানে 5a, এটা একটা পদ, 7b ইন্টু এক্স, যেহেতু কোন চিহ্ন আছে মাঝখানে, এটা পুরাটা একটা পদ, এবং 3c ভাগ ওয়াই, এটা এটা একটা পদ। তাহলে এখানে পদ সংখ্যা টোটাল কয়টা? তিনটা। কি কি? এক নাম্বার পদ হচ্ছে 5a, এটা হচ্ছে এক নাম্বার পদ, আর এটা হচ্ছে 2 নাম্বার পদ। 7b গুণ x, এটা হচ্ছে 2 নাম্বার পদ, আর 3c ভাগ ওয়াই, এটা হচ্ছে 3 নাম্বার পদ। এরপরে এইখানে দেখো তো এখানে পদ সংখ্যা কয়টা? x হচ্ছে একটা পদ, যোগ চিহ্ন দিয়া এটা আছে, এটা পুরাটা হচ্ছে একটা পদ। তোমরা কি ভাইয়া 5x আর b দুইটা আলাদা পদ হিসাব করবা? না, এটা কখনোই দুইটা আলাদা পদ হবে না, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন থাকলে, ভাগ চিহ্ন থাকলে এগুলো আলাদা আলাদা পদ কাউন্ট করা হয় না। এরপর এটা একটা পদ, তাহলে দেখো তো এটা এক নাম্বার পদ x, 2 নাম্বার পদ হচ্ছে 5x গুণ b, এবং 3 নাম্বার পদ হচ্ছে 3y ভাগ c। এরপরে আমাদের বলতেছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আমরা একদম শুরুতেই বলছি, প্রথম মিনিটেই, ক্লাসের প্রথম মিনিটে বলছিলাম যে সহগ হচ্ছে কোনটা? সংখ্যা যেটা থাকে, অর্থাৎ অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকে ওটা হচ্ছে সহগ, আর অক্ষরটাকে বলে হচ্ছে চলক। তাহলে এখানে সহগ হবে কত? সহগ হচ্ছে 6। এরপরে দেখো তো এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে এক্স ওয়াই এর সহগ কত? দেখো তো ভাইয়া, এখানে কোনো কি সংখ্যা আছে? নাই। কোনো সংখ্যা না থাকলে আমরা এক আছে হিসাবে ধরে নেই। এটারও ব্যাখ্যা আছে। তাহলে দেখো এক্স ওয়াই মানে হচ্ছে এখানে কয়টা এক্স ওয়াই ভাইয়া? এখানে একটা এক্স ওয়াই। 2xy মানে এখানে কয়টা এক্স ওয়াই? দুইটা এক্স ওয়াই। 3xy মানে হচ্ছে এখানে কয়টা এক্স ওয়াই? তিনটা এক্স ওয়াই। 10xy মানে হচ্ছে এখানে কয়টা এক্স ওয়াই? কয়টা? 10টা এক্স ওয়াই। তো 2xy মানে হচ্ছে এখানে দুইটা এক্স ওয়াই বোঝায়, আর শুধু এক্স ওয়াই মানে এখানে কয়টা এক্স ওয়াই বোঝায় ভাইয়া? একটা এক্স ওয়াই বোঝায়। তো যেহেতু না থাকলেও একটা এক্স ওয়াই বোঝায়, এক এটা না থাকলেও যেহেতু একটা এক্স ওয়াই বোঝায়, এই জন্য আমরা হচ্ছে এক এটা দেই না। কারণ যে জিনিস না দিলেও হয় সেই কাজ করে শুধু শুধু এনার্জি লস করার কোনো মানে হয় না। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে দেখো এ বি এর সহগ হচ্ছে কত ভাইয়া? 7। সহগ 7। এরপরে দেখো এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। প্রথম পদের সহগ কত? প্রথম পদের সহগ হচ্ছে ভাইয়া 2, এবং দ্বিতীয় পদের সহগ আমাদের কত দেখতেছো তোমরা? 5। এই যে দ্বিতীয় পদ হচ্ছে এটা, প্রথম পদ হচ্ছে এটা। প্রথম পদের সহগ হচ্ছে এই যে 2, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 2, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 8। এই যে এটা প্রথম পদ 2, দ্বিতীয় পদের সহগ 8। এইখানে দেখো প্রথম পদের সহগ হচ্ছে কত? প্রথম পদের সহগ হচ্ছে y এর সহগ কত দেখা যাচ্ছে এখানে? 14, 14।
এবং দ্বিতীয় পদের সহগ 4। আশা করি তোমরা জিনিসগুলো তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার। এখানে দেখো একটু মজার জিনিস, এক্স ওয়াই জেড এটা হচ্ছে ভাইয়া কি চলক। চলকের সামনে যে অক্ষরটা থাকে আমরা বলছি এটা কি, এটা হচ্ছে সহগ। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলছে সহগ, তাহলে সহগ কত হবে 1 নাকি 2? এটা পুরাটাই হচ্ছে সহগ, তাহলে 1/2। এখন আরো একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা সহগ কি শুধু হাফ? না, এটা সহগ হচ্ছে মাইনাস হাফ। এই যে চিহ্ন সহ কাউন্ট হবে, কারণ তুমি যদি এক্স ওয়াই জেড এর সাথে যদি হাফ গুণ করো তাহলে কি এই জিনিসটা পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। তুমি তখন পাবা এই যে হাফ এক্স ওয়াই জেড, কিন্তু আমাদের প্রশ্নে আছে কি মাইনাস হাফ এক্স ওয়াই জেড। তাহলে তোমার এক্স ওয়াই জেড এর সাথে কি গুণ করতে হবে? মাইনাস হাফ গুণ করতে হবে। আমাদের প্রশ্নের জিনিসটা পাইতে গেলে মাইনাস হাফ গুণ করতে হবে, এই কারণে আমাদের সহগ হবে মাইনাস হাফ। এই জিনিসটা একটু মাথায় রাখবা, অনেকেই ভুল করে এখানে চিহ্ন ছাড়া জাস্ট সংখ্যাটা বসাই দেয়। ওকে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নটা হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এখন আমরা এতক্ষণ যে জিনিসটা নির্ণয় করেছি সেটা হচ্ছে সাংখ্যিক সহগ, অর্থাৎ -2ab। এখানে ab এর সহগ কত ছিল? -2। কিন্তু এখন আমরা যে সহগটা নির্ণয় করতে যাচ্ছি এটা একটু ভিন্ন জিনিস। আক্ষরিক সহগ বলতে কি বোঝাই আমরা? আক্ষরিক সহগ বলতে বোঝাই সংখ্যা সহ যেটার সহগ নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ যেই জিনিসটা সহগ নির্ণয় করতে বলতেছে ওইটা ছাড়া বাকি যে জিনিস আছে ওটার সাথে সংযুক্ত সবকিছুই হচ্ছে আক্ষরিক সহগের আন্ডারে। তাহলে আমাদের এখানে বলছে যে এক্স এর আক্ষরিক সহগ কি, দেখো তো এক্স এর সাথে কি যুক্ত আছে? এক্স এর সাথে এ যুক্ত আছে, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হবে ভাইয়া কত? এক্স এর আক্ষরিক সহগ এ। এক্স এর আক্ষরিক সহগ হবে এ। তো এরপরে আমাদের এখানে আছে দেখো এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। তাহলে এখানে দেখো এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে এ আছে, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হবে কত? এ। তো এই জিনিসটা একটু করে লিখে দেই তাহলে। এক্স এর আক্ষরিক সহগ এ। তো এরপরে দেখো এক্স এর আক্ষরিক সহগ কত? এক্স এর আক্ষরিক সহগ এখানেও হবে ভাইয়া এ। এখানে দেখো এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এক্স এর আক্ষরিক সহগ দেখো তো ভাইয়া, এক্স এর সাথে কি কি আছে? এক্স এর সাথে এখানে আছে পি, এখানে আছে এক ওয়াই, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হবে পি ওয়াই। এক্স এর আক্ষরিক সহগ কত? পি ওয়াই। এখন 6 নম্বরের এই প্রশ্নটা একটু করে দেখো, কলমের দাম এক্স টাকা, বইয়ের দাম ওয়াই টাকা হলে রাশিগুলো দ্বারা কি বোঝাচ্ছে? দেখো তো একটা কলমের দাম তো না, একটা বইয়ের দাম। একটা বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 3y মানে কয়টা বইয়ের দাম বোঝাচ্ছে ভাইয়া? 3টা বইয়ের দাম। একটা বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 2টা বইয়ের দাম হবে 2y, 3টা বইয়ের দাম হবে 3y, 4টা বইয়ের দাম হবে 4y, এভাবে। তাহলে 3y সমান কি বোঝাচ্ছে তাইলে? 3y এর দাম মানে 3y মানে বোঝাচ্ছে হচ্ছে 3টি বইয়ের দাম। কলমের দাম এক্স টাকা, বইয়ের দাম ওয়াই টাকা হলে রাশিগুলো দ্বারা কি বোঝায়? এখানে দেখো এক্স কিসের দাম ভাইয়া? কলমের দাম। তাহলে 7x মানে কি? 7টা কলমের দাম। 7টা কলমের দাম। এরপর কলমের দাম এক্স টাকা এবং বইয়ের দাম ওয়াই টাকা হলে এখানে দেখো তো কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে একটি কলম, একটি কলম ও কয়টি বইয়ের দাম? 9টি বইয়ের দাম। 9টি বইয়ের দামের কি বোঝাচ্ছে? যোগফল নাকি বিয়োগফল? বইয়ের দামের যোগফল। অর্থাৎ একটা কলম এবং 9টা বই কিনতে যে টাকাটা লাগবে ওই টাকাটা বোঝাচ্ছে। এখানে এক্স সমান হচ্ছে কলমের আর ওয়াই সমান হচ্ছে বইয়ের দাম, তাহলে 5টি বই, এক্স মানে হচ্ছে সরি এক্স এক্স মানে হচ্ছে কলম, তাইলে 5টি কলম
ও 8টি বইয়ের দাম। আশা করি যে জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো, তাই বেশি এক্সপ্লেইন করে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখানে 6টা কিসের দাম ভাইয়া? ওয়াই মানে হচ্ছে বইয়ের দাম, তাহলে 6টি বই, 6টি বই ও 3টি কিসের দাম? এক্স মানে হচ্ছে কলমের দাম, 3টি কলমের দামের যোগফল। এরপরে দেখো 7 নম্বরের ক যে প্রশ্নটা আছে, আমাদের বলছে উপরে খাতার দাম x টাকা, পেন্সিলের দাম y টাকা এবং রাবারের দাম z টাকা হলে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম কত? তাহলে আমরা এই জিনিসটা সলভ করব কিভাবে? তো এখানে বলছে দেখো 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। প্রথমে যেহেতু খাতার দাম বের করতে বলছে, আমরা প্রথমে খাতার দাম বের করব। একটি খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে আমাদের কয়টি খাতা বলছে? 5টি। তাহলে 5টি খাতার দাম কত হবে ভাইয়া? 5টি খাতার দাম কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হইলে গুণ, তাহলে 5 গুণ x। বীজগণিতের গুণ কেমনে করে? আমরা জানি যে দুইটা জিনিস পাশাপাশি থাকা মানে কোনো চিহ্ন ছাড়া, তাইলে হচ্ছে গুণ অবস্থা আছে, অর্থাৎ 5x টাকা হবে এভাবে। এবার আমাদের কি বলছে? 6টি পেন্সিলের দাম। সেম ভাবে আমরা একটি পেন্সিলের দামের থেকে 6টি পেন্সিলের দাম বের করব। একটি পেন্সিলের দাম কত ছিল? y টাকা না? একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে 6টি পেন্সিলের দাম, 6টি পেন্সিলের দাম বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। 6 গুণ y, তাহলে কত হবে? 6y টাকা। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত হবে? এখান থেকে আমরা এখানে লেখাটা করি। 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কি করতে হবে ভাইয়া? দুটোটা যোগ করতে হবে। 5x প্লাস 6y সমান কি হবে? 5x এবং 6y, এভাবে করেই হবে। কারণ x আলাদা জিনিস, y সম্পূর্ণ আলাদা জিনিস। x আর এবং y জীবনেও যোগ হবে না। তোমাদের বাড়ির পাশে একটা মাঠে যদি 5টা গরু এবং 6টা ছাগল থাকে, তোমরা কি ওইখানে বলবা যে 11টা গরু আছে বা 11টা ছাগল আছে, যোগ করে কি এভাবে বলবা কোনো সময়? না, আমরা বলবো যে 5টা গরু এবং 6টা ছাগল আছে এখানে। আমরা আলাদা আলাদা করে কেন বলবো? কারণ গরু আর ছাগল জীবনেও এক জিনিস না, এই জন্য হচ্ছে আমরা এগুলাকে আলাদা আলাদা বলে সম্বোধন করি। যেহেতু এক্স এবং ওয়াই একই জিনিস না, তাহলে এটা জীবনেও যোগ হবে না। যোগ বিয়োগ হয় সমজাতীয় জিনিসের মধ্যে, মানুষ এবং মানুষের সাথে যোগ হবে, গরু এবং গরুর সংখ্যার মধ্যে যোগ হবে, কিন্তু মানুষ এবং গরুর সংখ্যার মধ্যে কখনো যোগ হবে না। দুইটা যদি আলাদা আলাদা জিনিস থাকে, বীজগণিতে তোমরা এভাবে যোগ চিহ্ন দিয়ে আলাদা আলাদা করেই লিখবা। আমরা যখন ভবিষ্যতে 4.3 যোগগুলা করব, যোগ এবং বিয়োগ করব, তখন তোমরা এই জিনিস, এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে আশা করি। 2 নম্বরে বলতেছে দেখো 8টি পেন্সিল ও 3টি রাবারের দাম কত? দেখো তো, একটা পেন্সিলের দাম আছে হচ্ছে y টাকা এবং একটি রাবারের দাম আছে হচ্ছে z টাকা। তাহলে একটি পেন্সিলের দাম এর আগেরটার মতোই, একটি পেন্সিলের দাম y টাকা। কয়টা পেন্সিলের দাম বের করতে বলছে? 8টি। 8টি পেন্সিলের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 8 গুণ y, তাহলে কি হবে ভাইয়া? গুণ করলে 8y টাকা। সেম ভাবে আমরা রাবারের দাম বের করব। একটি রাবারের দাম আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? z টাকা না? একটি রাবারের দাম z টাকা। তাহলে কয়টা রাবারের দাম বের করতে হবে? 3টি। তাহলে 3টি রাবারের দাম, একটি রাবার চেয়ে 3টি রাবারের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে z গুণ 3। তাহলে কি হবে ভাইয়া? z আর 3 গুণ করলে 3z হবে। আমরা সংখ্যাটা আগে বসাই এবং চলকটাকে পরে বসাই, অক্ষরটাকে পরে বসাই। এভাবে করে 3z টাকা আসলো। এখন আমাদের মোট বের করতে বলছে না? মোট বের করতে বলে আমরা কি করব?
আমরা দুটোটা যোগ করে দিব। তাহলে দেখো তো এখানে 8টি পেন্সিল ও 3টি রাবারের দাম দুটোটা যোগ 8y প্লাস কত যে 3z। এখানে কি ভাইয়া 8 আর 3 যোগ করে তোমরা 11 বসাই দিবা? না, এখানে যেহেতু y আর z সম্পূর্ণ আলাদা জিনিস, সেহেতু এটা আলাদা আলাদাই থাকবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। 3 নম্বরে দেখো সেম জিনিস, একটা খাতার দাম x টাকা, পেন্সিলের দাম y টাকা এবং রাবারের দাম z টাকা হলে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? আমরা যেহেতু এর আগে 2টা অঙ্ক করছি এরকম, তাহলে আমরা জিনিসগুলো এক লাইনে করার চেষ্টা করি। আমরা একটা খাতার দাম এটা লিখতেছি না, একটা খাতার দাম যেহেতু x টাকা, 10টি খাতার দাম কত হবে? 10টি খাতার দাম বেশি হবে, তাহলে 10টি খাতার দাম যদি বেশি হয় তাহলে গুণ হবে। 10টি খাতার দাম কত হবে ভাইয়া? 10টি খাতার দাম হবে 10 গুণ x টাকা, অর্থাৎ 10x টাকা, 10x টাকা। তো আমরা জিনিসগুলো এক লাইনে করতেছি কারণ আমরা এর আগে 2টা করেছি, সময় নষ্ট না হয় মতো সময় বাঁচানোর জন্য আমরা জিনিসগুলো এক লাইনে করতেছি। তো 5টি পেন্সিল, একটা পেন্সিলের দাম কত ছিল? y টাকা। তো 5টি পেন্সিলের দাম কত হবে? 5টি পেন্সিলের দাম, তোমাদের যদি পরীক্ষায় এই জিনিস আসে তাহলে তোমরা অবশ্যই 2 লাইন করে করবা, যাতে টিচাররা তোমাদের কোনো দোষ দিতে না পারে আর কি। তো 5টি পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে 5টা পেন্সিলের দাম হচ্ছে 5 গুণ y টাকা। সেই হিসাবে এখানে কত হবে? 5y টাকা। রাবার কয়টা বলছে ভাইয়া? 2টা না? তাহলে একটা রাবারের দাম হচ্ছে z টাকা, 2টি রাবারের দাম হবে 2টি রাবারের দাম বেশি হবে অবশ্যই, 2 গুণ z টাকা সমান 2z টাকা। ওকে, তাহলে আমাদের আবার মোট করতে বলছে, আমরা জিনিসগুলো একটু মোট করে দিব। তাহলে আমরা দেখো তো এখানে কি লিখবো, এটাও এক লাইনে করে ফেলবো। 10টি খাতা, 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের দাম তিনটাই যোগ হবে কত কত? 10x প্লাস 5y প্লাস 2z। এখানে কি তোমরা 10, 5, 2 যোগ করে কি 17 বসাই দিবা? না, এখানে যেহেতু x, y, z এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, তাহলে এগুলো যেমনি আছে এমনিতেই থাকবে, 2z টাকা। তো আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। এখন দেখো, এক হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 5 হালি কলার দাম কত? এক হালি কলার দাম x টাকা, হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম কয় টাকা হবে ভাইয়া? যেহেতু বেশি হবে এক হালির চেয়ে, সেহেতু গুণ হবে, গুণ হইলে কি হবে? 5x টাকা। এরপর এক হালি কলার দাম x টাকা হলে 12টি কলার দাম কত? দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে হালি, কিন্তু আমাদের বের করতে বলছে টি। আমাদের 2টা এককই একই বানানো লাগবে, হয় তুমি 12টা এটাকে হালি বানাবা অথবা হালিকে টিতে করবা। তাহলে আমাদের জন্য হালিকে, এক হালি সমান আমরা কয়টা জানি? 4টা। তাহলে আমরা এভাবে করলে আমাদের জন্য জিনিসটা সুবিধাজনক হবে। তো ফার্স্টে লিখবা, আমরা জানি
আমরা জানি এক খালি সমান কয়টা ভাইয়া? 4টা। তাহলে এক খালি কলার দাম x টাকা, মানে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, 4টি কলার দাম x টাকা? পারি। সো আমরা এভাবেই লিখব, 4টি কলার দাম x টাকা। তো দেখো ভাইয়া, 4টার থেকে কি কখনো 12টার দাম সরাসরি বের করা যায়? আমরা 5-এ ঐকিক নিয়ম পড়ছি, আমরা জানি যে 4টার থেকে কখনো 12টার দাম সরাসরি বের করা যাবে না। 4টার থেকে কি করতে হবে তাহলে? 4টার থেকে ফার্স্টে একটি কলার দাম বের করতে হবে। তো 4টার চেয়ে একটার দাম কি বেশি হবে নাকি কম হবে? যেহেতু জিনিস কম সেহেতু টাকাও কম হবে। কম হইলে ভাগ, ভাগ মানে হচ্ছে x উপরে থাকবে, 4 নিচে থাকবে। আশা করি যে তোমরা এই জিনিস সবাই জানো। এরপরে হচ্ছে আমরা 12টি কলার দাম বের করব। 12টা কলার দাম কি হবে? x, নিচে 4 ছিল এটা, তাহলে একটা চেয়ে যেহেতু 12টার দাম বেশি হবে, সো এটা উপরে বসবে। এখন দেখো, নিচে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে 1 থাকে, আর উপরে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 3 থাকে, আর উপরে উপরে গুণ করলে 3 আর x গুণ করলে হচ্ছে 3x টাকা হয়। আই হোপ এটাও তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় এই জিনিসগুলো বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। বরাবরের মতোই আমরা হাজির হব তোমাদের জন্য একটা ডাউট সলভিং ক্লাস নিয়ে। এরপরে 8 নম্বরে হচ্ছে একটা সঠিক উত্তর আছে, তো আমরা জাস্ট এটা টিক মার্ক দিলে হবে। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে কোনটি হবে? x এর দ্বিগুণ হচ্ছে 2x, ঠিক আছে? 5 বিয়োগ করা মানে হচ্ছে এটার থেকে 5 বিয়োগ করা। তাহলে এই জিনিসটা কোনটা ভাইয়া? এই জিনিসটা হচ্ছে এই যে 2 নাম্বার, খ নাম্বার। তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বার। এরপর সঠিক উত্তরটি খাতায় লিখো। এর 3 গুণের সাথে এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে কোনটি হবে? তাহলে এর 3 গুণ মানে হচ্ছে কত? 3a, আর x এর y গুণ মানে হচ্ছে x এর সাথে y গুণ, x এর সাথে y গুণ করলে xy হবে। তাহলে 3 এর সাথে x এর y গুণ যোগ করলে কোনটা হবে? তাহলে 3 এর সাথে x এর y গুণ এটা যোগ করতে হবে। 3a প্লাস xy, এটা কি আছে কোথাও? আমাদের 1 নম্বরে আছে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 3a প্লাস xy। এরপর a ও c এর গুণফলের থেকে, তাহলে a ও c এর গুণফল থেকে বলছে আমরা a ও c আগে গুণ করে ফেলি। a ও c এর গুণফল থেকে কি করতে বলছে? b ও x এর গুণফল বিয়োগ করতে বলছে। তাহলে b ও x এর গুণফল হবে b আর x, এভাবে করে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করে দিব। এই জিনিস আছে ac মাইনাস bx, এই যে গ নাম্বার। তো এরপরে আই হোপ আর কোনো স্লাইড তো দেখছি না। আশা করি যে এই যে এটার পরে তার কোনো স্লাইড দেখতে পাচ্ছি না এখানে। তো আই হোপ যে এই ক্লাস এখানেই শেষ। আশা করি যে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। চ্যাপ্টারটা আসলেই বড় ছিল এবং খুব যে বেসিক জিনিসগুলো দরকার, খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই চ্যাপ্টারে। তোমরা যদি এই জিনিসগুলো বোঝো তাহলে গুণ অর্থাৎ এ আর সি একসাথে থাকলে তোমরা এটা কি গুণ অবস্থায় আছে, বা যোগ অবস্থায় থাকলে বা কেমনে থাকবে, বিয়োগ অবস্থায় থাকলে বা কেমনে থাকবে, গুণ ভাগ এবং সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ, মাইনাস প্লাস, মানে বীজগণিত নিয়ে একদম বেসিক লেভেলে যে তোমার গ্রাউন্ডটা ক্লিয়ার করা দরকার, এই জিনিসগুলা ক্লিয়ার করতে এই চ্যাপ্টারটা তুমি আসলে কি বলবো, এটার কোনো বিকল্প নাই। তো 3.2, 3.3 এবং 4.1, এবং এর পরবর্তীতে যে ক্লাসটা থাকবে 4.2, ওই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ থাকবে বীজগণিতের বেসিক বোঝার জন্য, কারণ ওইখানে আমরা সূচক নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই ক্লাসটা করছো, শুধুমাত্র আমার রেকমেন্ডেশন থাকবে যে তোমরা 3.2 এবং 3.3 যেই ক্লাসগুলো আছে ওইগুলো হচ্ছে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, অথবা আমাদের প্লেলিস্ট চেক করলেও পেয়ে যাবা। ক্লাস 6 এর যে প্লেলিস্ট আছে ম্যাথের, ওইখানে, তো ওইখান থেকে জিনিসগুলো দেখবা। দেন তোমরা যদি একটা ফরম্যাট অনুযায়ী যদি কন্টিনিউ করো তাহলে তোমাদের কাছে জিনিসগুলো একদম ইজি লাগবে আর কি। তো যতটা সহজ করে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি, বাকিটা হচ্ছে আল্লাহ যতটুকু কবুল করেন আর কি। তো আশা করি যে তোমরা এনজয় করছো ক্লাসটা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক করবা, সাবস্ক্রাইব করবা ভাইয়া, যেহেতু নতুন চ্যানেল, একটু উৎসাহিত করবা। এন্ড তোমাদের কেমন লাগছে জিনিসটা এটা একটু কমেন্ট করে জানাবা। আমাদের কমেন্টগুলো পড়তে আসলে ভালো লাগে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।